হ্যালো এভরিওয়ান, আমরা আগের পার্টে তড়িৎ রসায়ন অধ্যায়ের আমরা টপিক 1 এর রায় মার্টিনের কোশ্চেনগুলো সলভ করেছিলাম। তোমরা নিশ্চয়ই টপিক 1টা কমপ্লিট করে নিয়েছো। ওকে, দেখো তাহলে আমাদের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। প্রথম প্রশ্নটা আছে, দেখো নিচের অর্ধকোষ বিক্রিয়াটির যথাযথ নাট সমীকরণটি লেখো। তাহলে একটা তোমাকে কোষ বিক্রিয়া দিয়ে দিয়েছে এবং সেখান থেকে তোমাকে নাট সমীকরণটা লিখতে হবে। এটা একটা অর্ধকোষ বিক্রিয়া দিয়েছে। তো আগে তোমাকে কি করতে হবে, অর্ধকোষ বিক্রিয়াটা যেহেতু দেওয়া আছে, তোমাকে আর বিক্রিয়াটার জাস্ট তুমি কাজে লাগিয়ে, এটা দেখো 25 ডিগ্রি সেলসিয়াসেই হয়। সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াসে আমি নাট সমীকরণটাকে ক্যালকুলেশন করি। নাট সমীকরণ যদি 25 ডিগ্রি সেলসিয়াসে না লিখতে চাও, তাহলে তোমাকে আমি বলে দিচ্ছি কি করবে। তখন এখানে যে এটা দেখো, এটা বিজারণ বিক্রিয়া। তো আমরা বিজারণ যে জোড়টা, সেটা কি এই MnO4 থেকে Mn2+। তাই এটা লিখবে যে তড়িৎদ্বার বিভব E, এবারে সেটা বিজারণ জোড়টা লিখবে এই MnO4 থেকে Mn2+। দেখো MnO4 মাইনাস একটা দাঁড়িয়ে দেবে Mn2+। তাহলে এইটা আমরা, এটা সমান কি না, এর প্রমাণ বিজারণ বিভবটা তোমাকে জানতে হবে। তার প্রমাণ বিজারণ বিভব E0 মাইনাস, দেখো এখানে কটা ইলেকট্রন ইনভলভ হয়েছে। তাই তোমরা মানে যে কমন সমীকরণটা কি, কমন সমীকরণটা E রিডাকশন বিজারণ বিভবটাই আমরা বের করি নাট সমীকরণ দিয়ে। E0 বিজারণ বিভব মাইনাস, এটা যদি তুমি 0.059টা কিভাবে এসছে আমি যদি বলি, 2.303 RT বাই NF। এবারে লক, এটা কমন ভাবে যদি বলি, তাহলে এখানে প্রোডাক্ট গুলো লিখতে হয় উপরে প্রোডাক্ট, আর নিচে কি রিয়াক্ট্যান্ট। উপরে বিক্রিয়ারত পদার্থ, নিচে বিক্রিয় পদার্থ। এবারে দেখো এই যে টি এর মান 25 ডিগ্রি ধরি, তাহলে এটা হয়ে যাবে কেলভিন উষ্ণতা 298, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা আমরা SI কি ধরি 8.314। আর এনটা ডিপেন্ড করছে কটা ইলেকট্রন, কত মোল ইলেকট্রন, এখানে 5 মোল ইলেকট্রন। তাহলে সেটা তো তোমার রিয়াকশন টু রিয়াকশন আলাদা হবে। আর এফ এর মান কত, 96,500 কুলম্ব। এইগুলো বসিয়ে দিয়ে, মানে তাহলে এই দুটো আর বাই এটা করলে আমাদের এই মানটা আছে 0.059। ওকে, দেখো তারপরে আমি লিখেছি এখানে রিয়াক্ট্যান্ট গুলো। তাহলে প্রোডাক্ট গুলো দেখো, Mn2+ এর মোলার ঘনত্ব, দেখো জল আছে, জলের আমি উপরে কি এখানে যে সংখ্যাটা আসবে, এগুলো এলিমেন্টারি রিয়াকশন, তাই এই সামনে যে ব্যালেন্সে যে সংখ্যাটা আসবে সেটাই তোমাকে সূচকে আনতে হবে। বাই কি MnO4 এর মোলার ঘনত্ব ইন্টু, দেখো 8টা H+ আছে, তাহলে H+ এর মোলার ঘনত্বের টু দি পাওয়ার 8 এ চলে গেল। তাহলে এবারে আমরা জানি যে এই জলের মোলার ঘনত্ব 1 ধরবো, তাহলে সেই অনুযায়ী দেখো এখানে আমি 1 বসিয়ে যখন, তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এইটা সমান, দেখো তাহলে বাদ বাকিগুলো থাকলো। দেখো এটাই তুমি ফাইনাল অ্যান্সার রেখে দেবে। এটা 2 নম্বরের মতো করে রেখেছি, এগুলো 2 নম্বর আসে না, 1 নম্বরই আসে। তোমাকে একটা অর্ধকোষ বিক্রিয়া দিয়ে জাস্ট 1 নম্বরই আসবে। তো 2 নম্বর এলেও তুমি এই পর্যন্ত করে রেখে দেবে। এটা কি করেছে এখানে, পরের লাইনটা কি করেছে বলতো, এটাকে আমি যদি প্লাস করতে চাই, তখন লগের হিসাবে নিশ্চয়ই জানো। এটাকে যদি তুমি উল্টে দাও, যে রিয়াক্ট্যান্ট গুলো উপরে নিয়ে গেলে প্রোডাক্টটা নিচে নিয়ে গেলে, তখন কি হবে, তখন এখানে জাস্ট এটা এখানে একটা মাইনাস চলে আসবে, সেই মাইনাসটা এখানে প্লাস হয়ে গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো তুমি এইখানে করে দেবে, এটাই হয়ে যাবে। দেখো পরের একই রকম একটা প্রশ্ন আছে। পরের প্রশ্ন আছে যে এই নাট সমীকরণ, এটাকে নাট সমীকরণ সাজা। এটা দেখো পুরো আমাদের সম্পূর্ণ কোষ বিক্রিয়াটা আছে। তো সম্পূর্ণ কোষ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে যদি দেখি, তাহলে জিঙ্ক 2+ আর কপার 2+ থেকে কপার, তাহলে দেখতে পাচ্ছ দুটো ইলেকট্রন জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয় কি করে, দুটো ইলেকট্রন ত্যাগ করে। আর কপার 2+ থেকে কপার হয় কি করে, দুটো ইলেকট্রন গ্রহণ করে। তার মানে সেই জন্য দেখো আমাদের এই যে কোষ বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের মোল সংখ্যা কত, 2। সেই অনুযায়ী দেখো আমি এবারে এটা ফুল, যেহেতু এটা একটা সম্পূর্ণ কোষ বিক্রিয়া, তার ক্ষেত্রে আমি এখানে সেল লিখবো, অর্থাৎ নাট সমীকরণ অনুযায়ী তড়িৎচালক বল। আমরা তাহলে এই ফুল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তড়িৎচালক বলটা পেয়ে যাব। তাহলে ই সেল, সেটাকে আমরা প্রকাশ করি তড়িৎচালক বল বা EMF সমান ই সেল।
তাহলে এখানে আর লাগবে ই সেল বের করতে, তার ই নট সেলটা লাগবে। দেখো এখানে কিন্তু আমরা করেছি, তো এখানে করেছি দেখো এলএন আছে, তো তোমরা চাইলে এটা লক করে নিতে পারো। মানে যদি এই 2.303 দিয়ে গুণ করো, মানে এখানে যদি 2.303 আরটি লেখো, তাহলে এখানে এটা লগ লিখবে, না হলে এটা নেচারাল লগ থাকবে। ওকে, দেখবে তোমাদের বইয়ের নেচারাল লগ গুলো দিয়ে আছে, কিন্তু তুমি যেটা করতে পারো। এটা যদি তুমি করো তাহলে এখানে তুমি প্রোডাক্ট গুলো কি, এই জিঙ্ক 2+ আর কপার লিখে দেবো, জিঙ্ক 2+ কপার, আর রিয়াক্ট্যান্ট গুলো জিঙ্ক আর কপার 2+। ওকে, তারপরে দিয়ে এখানে দেখো এন এর মানটা 2 করে দেবে, তাহলে পরের ধাপে করে দেবে। তাহলে এখানে আমি ওইটা লিখছি না, ওই রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট উপরে প্রোডাক্ট নিচে রিয়াক্ট্যান্ট লিখে নেবে। তাহলে ই নট সেল এইখানে জাস্ট 2.303 আরটি বাই 2F লিখে দেবে, জাস্ট এন এর মান আমরা 2 পেয়েছি, করে লক লিখে এইগুলো করবে। তারপরের ধাপে এটা লিখবে যে আমরা এখানে এই যে ব্র্যাকেটে লিখে দেবে যে বিশুদ্ধ কঠিনের মোলার গাঢ়ত্ব বা সক্রিয়তাকেই আমরা মোলার গাঢ়ত্ব বলি। তো এখানে মোলার গাঢ়ত্ব লিখতে পারো কথাটা, মোলার গাঢ়ত্ব একক ধরা হয়। তাহলে সেহেতু দেখো, তাহলে কপার একটা বিশুদ্ধ কঠিন, জিঙ্ক একটা বিশুদ্ধ কঠিন, তাদের মোলার গাঢ়ত্ব আমরা 1 নিলে তখন সমীকরণটা দাঁড়ালো কি, ই সেল সমান দাঁড়ালো ই নট সেল 2। দেখো এখানে দেখো 2.303 দিয়ে করে দিয়েছে, এখানে লগ এনেছে। তুমি প্রথম থেকেই এটা করতে পারো, কোনো অসুবিধা নেই, প্রথম থেকেই এটা করতে পারো, করে দেখো। এবারে তুমি যদি বলো যে 25 ডিগ্রি সেলসিয়াসে, যেহেতু এটা 2 নম্বর বলে একটু যতভাবে লেখা যায় লিখে দিয়েছে আর কি। তো 25 ডিগ্রি সেলসিয়াসে যখন লিখবে তখন কি এইটা 298 হয়ে গিয়ে তখন ওই ভ্যালুটা আসবে 0.059, আর উপরে দেখো নিচে থাকবে বাই 2। হ্যাঁ, তাহলে তখন কি এই যে এইগুলো তোমার গুণ হয়ে যাবে 2.303 আরটি আর এফ, এগুলো টোটাল গুণ হয়ে 0.059 দাঁড়াবে। তাহলে এই সমীকরণটা দাঁড়াবে। এইগুলোতেই আমরা ভ্যালুগুলো বসিয়ে অঙ্কটা হয়ে যাবে। মানে আমরা পরের যে এই টপিক 2 এর 3 নম্বরের প্রশ্নগুলোতে এইরকম অঙ্ক করবো, এইখানেই তুমি মোলার গাঢ়ত্বগুলো বসিয়ে দিলেই তোমাকে ই সেলটা বেরিয়ে যাবে। তো আমরা অঙ্কগুলো ওইভাবে করব তখন। এখন আপাতত এটা দেখে নাও। দেখো 2 নম্বর প্রশ্নটা কি আছে, গ্যালভানীয় কোষের ইএমএফ এবং কোষের সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার গিবস মুক্ত শক্তির পরিবর্তনের সম্পর্ক করো। অর্থাৎ যে ইএমএফ বলতে ই সেলের সঙ্গে তোমাকে ডেরিজিট সম্পর্ক চাইছে। ওকে, তারপরে আবার সেকেন্ড পার্টে আছে যে সাম্য ধ্রুবক ও উক্ত কোষের ই সেলের মধ্যে সম্পর্ক, দুটো পার্টে আছে। তাহলে ফার্স্ট পার্টে আমাদের এটা আমি একটু থিওরি বলে দিয়েছি, তুমি সম্পর্ক চাইছে একবারে ডাইরেক্টলি এইটাই লিখে দিতে পারবে। এই যে ডেল জি সমান, আমি এটা কিভাবে এসছে একটু বলে দিয়েছি, বলেছি যে তাপগতিবিদ্যায় এখন শক্তির কি সংরক্ষণ বজায় থাকে। তাহলে একটা তড়িৎ কার্য, বিদ্যুতিক কার্য যে হচ্ছে বা তড়িৎ কার্য, সেই তড়িৎ কার্য মানে কি শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে নিশ্চয়ই কোথাও একটা শক্তি হ্রাস হয়ে গেছে, সেই শক্তিটা কি মুক্ত শক্তির হ্রাস হয়। তাহলে সেটাই লিখছি যে তাপগতিবিদ্যায় কোনো তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে মুক্ত শক্তির হ্রাস ঘটে, যে ডেল জি মাইনাস ডেল জি, তা বৈদ্যুতিক কার্যের সঙ্গে সমান হবে। তাহলে মাইনাস ডেল জি সমান বৈদ্যুতিক কার্য, অর্থাৎ ডব্লিউ ম্যাক্স আমরা যেটা বলি বৈদ্যুতিক কার্য। ডব্লিউ সমান কি না, যতটা তড়িৎ উৎপন্ন হয়েছে, কত তড়িৎ উৎপন্ন হয়েছে, এন ফ্যারাডে তড়িৎ উৎপন্ন হয়েছে। তাহলে এন ফ্যারাডে তড়িৎ উৎপন্ন তড়িৎ ইন্টু কি তড়িৎ চালক বল, অর্থাৎ ই সেল। এই করে তাহলে দেখো মাইনাস ডেল জি সমান এনএফ ই সেল। তাহলে ডেল জি সমান হয়ে গেল, ডেল জি সমান হয়ে যাবে মাইনাস এনএফ ই সেল। ওকে, এইটাই। তাহলে তুমি তাহলে এটা যদি এটা দেখো, এটা নিশ্চয়ই 1+1 আছে, তাহলে আমি এটা খালি তোমাকে বোঝানোর জন্য আমি তোমাদের এটা রেখে দিয়েছি। তো আমাদের জাস্ট করতে হবে যে এটাই আমি একবারে লিখে দেবো যে সম্পর্কটি হলো ডেল জি সমান মাইনাস এনএফ ই সেল। এবার অবশ্যই তোমাকে এখানে বলতে হবে, তাহলে মুক্ত এখানে যেখানে লিখে তুমি বলবে ডেল জি সমান কোষ বিক্রিয়ার গিবস মুক্ত শক্তির পরিবর্তন। ওকে, তারপর লিখবে এন হলো জারণ বিজারণ। দেখো কোষের জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের
সংখ্যা n মোল, মানে n হলো ইলেকট্রনের মোল সংখ্যা, জারণ বিজারণে যত মোল ইলেকট্রন গ্রহণ বর্জন হয়েছে। আর এফ বলবে ফ্যারাডে, এফ ফ্যারাডে যেটা আমাদের 96,500 কুলম। আর এখানে ই সেল হলো তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল। এখানে আরেকটা পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, যদি প্রমাণ অবস্থায় যদি আমাদের মুক্ত শক্তি পরিবর্তন বের করতে চাই, তাহলে আমাকে এখানে প্রমাণ তড়িৎচালক বলটা দিতে হবে। দেখো মানে যদি তুমি এটা নট করে দাও, তাহলে কি প্রমাণ মুক্ত শক্তি, প্রমাণ গিভস মুক্ত শক্তি, আর তাহলে এখানে কি এটাও ই নট হয়ে যাবে। তাহলে এটাই তোমাদের এখানে বলে দিয়েছে। তাই এটা ডিটেলসে বলেছি, 1 নম্বরের মতো করে না, এটা 2 নম্বরের মতো করে বলেছি। তো এটা মানে একবার নির্ণয় করা দেখিয়ে দিয়েছে কিভাবে এটা আসে। তোমাকে যদি বলে যে ডেল জি সমান ডেল জির সঙ্গে এই যে ইএমএফ এর সম্পর্ক নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে তুমি এই উত্তরটা দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, আর সম্পর্কটা চাইছে মানে শুধু এটা দিয়ে আমি বলে দিতে পারবো। দেখো সেকেন্ড পার্টে কি আছে না, সাম্য ধ্রুবক এবং উক্ত কোষের ই সেলের মধ্যে সম্পর্ক। দেখো এটাও আমি একটু ডিটেলসে দিয়েছি, তুমি যদি চাও যে একেবারে ডাইরেক্টলি তুমি এইটা লিখে দিতে পারো। এটা কি আছে আমি দেখে দিচ্ছি এখানে। তাহলে দেখো তাহলে কিভাবে আসছে আমি ব্যাপারটা বলে দিচ্ছি। যে আমরা জানি তাহলে যে সাম্যাবস্থায় এটা কোষ যখন সাম্যাবস্থায় চলে আসে তখন তার ই সেল কিন্তু 0 হয়ে যায়। এটা 0 কেন হয়ে যায় তখন আমরা আরেকটা প্রশ্নে এটা আলোচনা করব, এরকম একটা প্রশ্ন আছে। তো ই সেল তখন 0, তাহলে নাশ সমীকরণ অনুযায়ী আমরা কি জানি, তাহলে ই সেল যদি 0 হয় তাহলে আমরা দেখো ওই নাশ সমীকরণে এখানে 0 বসিয়ে দিয়েছি। তাহলে ই সেল সমান যেটা 0 ই নট সেল মাইনাস 2.303 RT বাই NF লগ। এবারে সাম্যাবস্থায় এই যে আমরা জানি একটা কোষের বিক্রিয়ার সাম্যাবস্থা চলে এলে তার রিয়াক্ট্যান্ট গুলোর ওই ঘাতে মানে প্রোডাক্টের যে ঘাতে সংখ্যাটা দিয়ে মানে সূচকের সংখ্যাটা দিয়ে আর রিয়াক্ট্যান্টের সূচকের সংখ্যাটা দিয়ে মানে প্রোডাক্টগুলোর ঘনত্বের ঘাতে উন্নীত মানে নির্দিষ্ট ঘাতে উন্নীত সংখ্যা দিয়ে যে গাঢ়ত্বগুলো আসছে সেই গাঢ়ত্বগুলোর গুণফল বাই প্রোডাক্টগুলোর গাঢ়ত্বগুলোর গুণফলকে আমরা কি বলি, সাম্যাবস্থায় সেটাকে কি বলি, কে ইকুইলিব্রিয়াম, সাম্য ধ্রুবক তাকেই বলি। আমরা নিশ্চয়ই ক্লাস 11-এ পড়েছো সাম্য ধ্রুবক। তো আবার যদি সেটা সাম্য অবস্থায় না থাকে তখন এটাকে কি বলি বলতো, বিক্রিয়া কোষেন। এটাও নিয়ে আমরা প্রশ্ন আছে দেখবো। তাহলে আমরা ওই জায়গায় এখন কি বলে দিলাম, লগ কে ইকুইলিব্রিয়াম। তাহলে কি হলো দেখো, যদি এই যে মাইনাস দিয়ে যেটা আছে সেটা যদি আমরা ওদিকে নিয়ে চলে যাই তাহলে দাঁড়াবে 2.303 RT বাই NF। ওকে, লগ কে ইকুইলিব্রিয়াম এটাই সমান দাঁড়াচ্ছে কি ই নট সেল। ওকে, তাহলে তোমাকে কে ইকুইলিব্রিয়াম তো আমরা আলাদা করে কে ইকুইলিব্রিয়াম একবারে যখন মানটা চলে আসবে তখন, এখন আপাতত লগ কে ইকুইলিব্রিয়াম বের করবো। লগ কে ইকুইলিব্রিয়াম সমান তাহলে দাঁড়াচ্ছে কত, দেখো তাহলে এই যে NFটা এখানে গুণ হয়ে যাবে, NF ই নট সেল বাই 2.303 RT। দেখো এখানে আমার নোটের মধ্যেও আছে, দেখো নোটের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে লগ কে ইকুইলিব্রিয়াম সমান NF ই নট সেল 2.303 RT। এবার যদি আমরা এই F বাই 2.303 RT এদের ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে ওটা কি হয়ে যাবে 0.059। তাই দেখো 0.059 দিয়ে নিচে ভাগ করে দিয়েছি, মানে তুমি দুটোই করে যে কোনো একটাও দিতে পারো বা দুটো দিয়ে দিতে পারো। চলো এবার আমরা 3 নম্বরে বিক্রিয়া কোষেন বের করানোর অঙ্কটা করে নিই। দেখো এখানে একটা কোষের সংকেত দিয়ে দিয়েছে। তো এই কোষের সংকেত থেকে বলেছে যে কোষের বিক্রিয়া কোষেন, যেটা এক্ষুনি বললাম যে বিক্রিয়া কোষেন কিউর মান কত, সংশোধন নমুনাতে ছিল। তো তার আগে তাহলে তোমাকে কি করতে হবে, বিক্রিয়া কোষেন বের করতে গেলে ওই যে কোষ বিক্রিয়াটা তোমাকে বের করতে হবে। কোষ বিক্রিয়ার জন্য কি আমি এদিকে থাকে কি জারণ অর্ধকোষ অর্থাৎ অ্যানোড কোষ, আর এদিকে থাকে ক্যাথোড কোষ অর্থাৎ ক্যাথোড অর্ধকোষ অর্থাৎ বিজারণ যেখানে হয়। তাহলে এরকম অ্যানোডের আর ক্যাথোডের লিখে তুমি কি করবে, তাহলে এইখানে কি হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+। এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কিভাবে হচ্ছে, নিশ্চয়ই এখানে জারণ হয়ে যাবে, দুটো ইলেকট্রন জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস দুটো ইলেকট্রন বর্জন করছে। ক্যাথোডে কি হচ্ছে বিজারণ, তাহলে বিজারণ মানে কি সিলভার প্লাস থেকে সিলভার হচ্ছে, তাহলে সিলভার প্লাস থেকে সিলভার কি করে হবে একটা ইলেকট্রন যোগ করে। এবারে তোমরা জানো যে জারণে যতগুলো ইলেকট্রন বর্জন হচ্ছে তো বিজারণে ততগুলো ইলেকট্রন গ্রহণ করাতে হবে। তাই
ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য তাহলে এই পুরো বিক্রিয়াটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 দিয়ে গুণ করে দিলে তাহলে এখানে 2 চলে আসবে, এখানে 2 চলে আসবে, এখানে 2 চলে আসবে। তাহলে দেখো দুটো ইলেকট্রন দিলে, এদিকে দুটো ইলেকট্রন, ওদিকে দুটো ইলেকট্রন কেটে গেল। তখন তাহলে কোষ বিক্রিয়াটা দাঁড়ালো কি, জিঙ্ক প্লাস 2 সিলভার প্লাস, তাহলে সমান আমরা দিলাম কি জিঙ্ক 2 প্লাস আর 2 সিলভার। তাহলে এইটা হলো কোষ বিক্রিয়া। এবারে আমরা জানি কি কোষ বিক্রিয়ার বিক্রিয়া কোশেন্ট কি, এটা একটু মনে রাখবে। বিক্রিয়া কোশেন্ট কি না, যে একটা কোষ বিক্রিয়ার প্রোডাক্টগুলোর যে গাঢ়ত্বের নির্দিষ্ট সংখ্যার ঘাতে উন্নীত গাঢ়ত্বগুলোর গুণফল বাই নির্দিষ্ট সংখ্যার ঘাতে উন্নীত রিয়াক্ট্যান্টগুলোর গাঢ়ত্বের গুণফলের অনুপাত। ওকে, তাহলে বিক্রিয়া কোশেন্ট তাহলে এইভাবে আমরা দেখো এখান থেকে তাহলে পেয়ে গেলাম জিঙ্ক 2 প্লাস, দেখো সিলভার আছে দুটো, তাই আমি এটা উপরে 2 দিয়ে দিলাম, আর নিচে কি দেখো জিঙ্ক আছে আর সিলভার প্লাস দুটো আছে, তাহলে 2 দিয়ে দিলাম। এবারে আমরা এক্ষুনি বললাম যে কঠিন অবস্থায় যে বিশুদ্ধ যে ধাতু তাদের গাঢ়ত্ব 1 হয়, তাহলে জিঙ্ক আর এখানে সিলভার তাদের গাঢ়ত্ব 1 হয়ে গেল। তাহলে এই দুটো এটা 1 স্কোয়ার মানে 1, এখানে 1, তাহলে এইগুলো চলে গেলে শুধু বাকি থাকবে জিঙ্ক 2 প্লাস আর সিলভার প্লাসের স্কোয়ার। তাহলে দেখো এখানে স্কোয়ারটা দিতে ভুলে গেছে, তো জিঙ্ক 2 প্লাস সিলভার প্লাসের স্কোয়ার, দেখো 0.01 আর 1.25 এর স্কোয়ার। তাহলে এদের গাঢ়ত্বগুলো দেওয়া আছে, দেখো এখানে তোমার তো ব্র্যাকেটে দেওয়া আছে জিঙ্ক 2 প্লাসের গাঢ়ত্ব 0.01 আর সিলভার প্লাসের গাঢ়ত্ব 1.25। দেখো আমি এগুলো এই অঙ্কগুলো তো আগে যখন ক্যালকুলেটর ইউজ হতো তখন দিয়েছিল, তাই এখন তোমরা ধরে নাও এখানে তোমার সবসময় এই যে শূন্য দিয়েই দেবে, মানে 0.01 বা 1.1 ইন্টু 10⁻⁻, এই মানে 10 এর গুণিতকেই দেবে। তো তখন তোমাদের এই কাটাকাটি করতে সুবিধা, তখন এই যে 1.25 এর স্কোয়ার করবে। না হলে তোমরা যদি থাকেও ঠান্ডা মাথায় কিন্তু হিসাব করাটা তোমরা আজ থেকে প্র্যাকটিস করো, মানে ক্যালকুলেটরে হাতেই দেবে না, মোবাইল যে ক্যালকুলেট করে দেবে না, তাড়াহুড়া করবে না। এইটাও একটা প্র্যাকটিস, বলে না অনভ্যাসের চন্দন কপাল চড়চড় করে। তো তোমার যদি চন্দন পরা অভ্যাস না থাকে তাহলে দেখবে চন্দন দিয়ে দিলে তোমার কপালে চড়চড় একটা অস্বস্তি হবে। তাই এখানেও তুমি প্র্যাকটিস না থাকলে দেখবে পরীক্ষা হলে কাটাকাটি করে একটা অঙ্ক করতে গিয়ে মাথা খারাপ করে টাইম শেষ করে একবারে, মানে একটু চেষ্টা করো অভ্যাসটা তৈরি করার। তবে আমি যেটা বললাম যে তোমাকে হিসাবটা যাতে সহজে হয়ে যায়, তাহলে ওই 10-এর গুণিতকেই সংখ্যাগুলো দেবে, তাহলে হিসাব করে আমরা এইটা অ্যান্সারটা পাবো। ওকে, চলো এবার পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কি আছে না, সাম্যাবস্থায় একটি কোষের EMF এর মান কত হবে। হ্যাঁ দেখো তুমি ডাইরেক্টলি বলতে পারো এটা তো 1 নাম্বার, একটু বলছি দেখো কি কেন 0 হবে, সাম্যাবস্থায় কেন 0 হবে। কারণ সাম্যাবস্থায় কোষের যে ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব সমান কি অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব হয়। দেখো যখন বিক্রিয়া শুরু হয়েছে তখন দেখবে সবচাইতে আমরা তড়িৎচালক বলটা সবচাইতে বেশি হয়। কারণ কি তখন আমরা তো ক্যাথোড তড়িৎচালক বল সমান কি ই সেল সমান ক্যাথোড মাইনাস অ্যানোড, ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব বা ক্যাথোড তড়িৎদ্বার বিভব মাইনাস অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব বা অ্যানোড তড়িৎদ্বার বিভব। তাহলে বিক্রিয়ার শুরুতে ক্যাথোডের সবচেয়ে হাইয়েস্ট থাকে আর অ্যানোডের সবচেয়ে লোয়েস্ট থাকে বিজারণ বিভবগুলো। এবারে যেই বিক্রিয়া শুরু হচ্ছে ক্যাথোডের কমছে অ্যানোডের বাড়ছে, বাড়তে বাড়তে ক্যাথোডের কমছে অ্যানোডের বাড়ছে, একটা সময় কি হবে দুজনের সমান হয়ে যাবে। এটা কেন বাড়ছে কমছে আমার কিন্তু ক্লাসের ভিডিওতে বলা হয়েছে। তো তাহলে মোটামুটি তোমরা যেটা করবে ওটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলেছি, কিন্তু পরীক্ষায় অতটা ব্যাপার লাগবে না, মানে বোর্ডের পরীক্ষায় জাস্ট এটা বলে দিলেই হবে। ক্যাথোড সমান অ্যানোড হয়, তাহলে আমরা জানি ই সেল সমান ক্যাথোড মাইনাস অ্যানোড, তাহলে সমান হয়ে গেছে, মানে তাহলে আমরা সেটা দিকে দুটো সমান সংখ্যার বিয়োগফল কি হবে 0। সাম্যাবস্থায় একটা কোষের EMF 0 হবে, এটা বলে দেবে। চলো এবার আমরা পরের প্রশ্নে বলা আছে তড়িৎ বিশ্লেষণ, ধরো এখানে সংসদ নমুনা প্রশ্নে বলা আছে, তাই এটা পড়ে নেবে এবছরের জন্য ইম্পর্টেন্ট। গ্যালভানীয় কোষটাকে আমরা কি বলছি ভোল্টীয় কোষ, আর তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে পার্থক্য। দেখো এখানে আমি একটু পয়েন্ট দিয়ে বলিনি, একটু গুছিয়ে নেবে, একটু ভাষা এক লাইনে জাস্ট আমি যতগুলো পার্থক্য দিয়েছি সেটা আমি কিন্তু একটু তোমাকে মানে তোমাদের
পড়ার সুবিধার মতো করে দিয়েছি, কিন্তু পরীক্ষার হলে এরকম লিখবে না, একটু বলবে যে এই একটু ভাষা দিয়ে বলবে যে এই কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এই কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এখানে স্বতঃস্ফূর্ত, এখানে যে কোষ বিক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত হয় অর্থাৎ তার কোষ বিক্রিয়াগুলো ডেলজি নেগেটিভ হয়, এখানে কোষ বিক্রিয়াগুলো কি অস্বতঃস্ফূর্ত হয়, কারণ এখানে আমরা ব্যাটারি যতক্ষণ দেব ততক্ষণ কোষ বিক্রিয়াটা হবে। তড়িৎ বিশ্লেষণে কি বাইরে থেকে ব্যাটারি দিয়ে তড়িৎ পাঠানো হয়, তার তড়িৎ পাঠানো বন্ধ করে দিলেই তো বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, তার মানে কি বিক্রিয়াটা নিশ্চয়ই অস্বতঃস্ফূর্ত। অ্যানোডে দেখো এখানে এটা চার্জগুলো উল্টো হয়ে যায়, যেন অ্যানোডে তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ গ্যালভানীয় কোষের অ্যানোডে কি অ্যানোডটা নেগেটিভ হয়, এটা ক্যাথোডটা পজিটিভ হয়, অ্যানোডটা পজিটিভ ক্যাথোডটা নেগেটিভ। ওকে, আর দেখো এখানে নিশ্চয়ই আমরা আলাদা আলাদা দুটো পাত্র ব্যবহার করি, দুটো অর্ধকোষ আর এবং দুটো পাত্রকে আমরা লবণ সেতু দিয়ে যুক্ত করি। তাহলে এখানে আমরা একই পাত্রে ঘটাই, যে একই পাত্রটার নাম কি ভোল্টামিটার, সেই পাত্রটাকে ভোল্টামিটার বলা হয়, এবং এখানে লবণ সেতু লাগে না। এবং একটা উদাহরণ দিয়ে দেবে, উদাহরণ ড্যানিয়েল কোষ, ডাইসেল ব্যাটারি, ফুয়েল সেল ইত্যাদি। আর এখানে কয়েকটা স্বাভাবিক ইনার্সিয়াল সেল, এগুলো একটু বলে দেবে, বাস। এই করে তোমাদের এটা 2 নম্বরের থাকলে 4টা পার্থক্য দেবে। এই উদাহরণটাকে তো আর পার্থক্য বলবে না, জাস্ট একটা এটা একটা ফ্রি বলতে দেবে। হ্যাঁ, চলো তারপরে আমাদের পরের এটা একটা এটাও দেখো একটা ছোট ছোট কোশ্চেন আছে, মানে 4টা জিনিসের মান চাইছে। কি চাইছে না, একটা স্বতঃস্ফূর্ত কার্যকরী গ্যালভানীয় কোষের ক্ষেত্রে, মানে কার্যকরী মানে সেটা সবসময় চালু আছে এমন একটা গ্যালভানীয় কোষের ক্ষেত্রে ডেল জি, ডেল এইচ, সাম্য ধ্রুবক, ই সেল, এদের মান কিরূপ হওয়া উচিত। মানে সবসময় গ্যালভানীয় থেকে আমি তড়িৎ পাবো, গ্যালভানীয় কোষ থেকে তড়িৎ কন্টিনিউয়াসলি পাওয়া যাচ্ছে, এটা যদি বজায় রাখতে হয় তাহলে আমাকে কিরূপ এদের মান, এই যে গিবস মুক্ত শক্তি, এনথালপি, সাম্য ধ্রুবক আর ই সেল, এদের মানগুলো কিরকম হওয়া উচিত। তাহলে প্রথমে বলবে দেখো একটা স্বতঃস্ফূর্ত কার্যকরী গ্যালভানীয় কোষের ক্ষেত্রে কোষ বিক্রিয়ায় ডেল জি কি নেগেটিভ হওয়া উচিত, লেস দেন 0 অর্থাৎ ঋণাত্মক হওয়া উচিত, জানো তো এটা আমাদের ঋণাত্মক হওয়া উচিত। ডেল জি আর ডেল এইচ আমরা ক্লাস 11-এ তাপগতিবিদ্যায় পড়েছিলাম, ডেল এইচ সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস। ওকে, সেখানে দেখবে ডেল এইচ যদি নেগেটিভ হয়, ডেল এসটার তার উপরে ডিপেন্ড করছে, মানে ডেল এইচ যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এবং স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় দেখবে ডেল এস কি পজিটিভ হয়। এই যে ডেল এসটা কি তার এই যে র্যান্ডমনেস প্রকাশ করে, তাহলে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ডেল এস সবসময় পজিটিভ হয়। তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এটা তো পজিটিভ যদি হয় তাহলে এ সবসময় নেগেটিভ থাকবে, এর সামনে মাইনাস আছে, টি তো সবসময় পজিটিভই, কেলভিন উষ্ণতা পজিটিভই পাওয়া যাবে। দেখো এখানে তোমাদের ডেল এস এর মান জানতে চাইতে পারতো, স্বতঃস্ফূর্ত ডেল এস সবসময় কি পজিটিভ, মানে ওখানে র্যান্ডমনেস সবসময় স্বতঃস্ফূর্ত মানে সবসময় প্রোডাক্ট হচ্ছে, তার মানে কি বিক্রিয়ার র্যান্ডমনেস সবসময় বাড়তে আছে, বর্ধিত হচ্ছে। তাই সেই হিসেবে দেখো এটা তাহলে সবসময় নেগেটিভ। এবারে যদি ডেল এইচটা নেগেটিভ হয়ে যায় তাহলে কি ডেল জিও নেগেটিভ হবে। তাহলে সেটাই বলছে যে ডেল এইচ তাহলে আমাকে কি হতে হবে, নেগেটিভ হতে হবে, ডেল জিও নেগেটিভ হতে পারে, ডেল এইচও ঋণাত্মক হওয়া উচিত। এবার তৃতীয়টা কি বলছে না, সাম্য ধ্রুবক। দেখো আমরা এই সাম্য ধ্রুবক এইটা ওইখানেই আমরা এই সম্পর্কটা পেয়েছিলাম, এটা কি রাসায়নিক ইকুইলিব্রিয়ামে এই সম্পর্কটা পেয়েছিলাম, রাসায়নিক সাম্যাবস্থায় ক্লাস 11 দেখবে ডেল জি সমান 2.303 আরটি লগ ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে দেখো এই সম্পর্ক অনুযায়ী তাহলে আমাকে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় তো ডেল জি নেগেটিভ করতে হবে। তাহলে যদি এইটা কে ইকুইলিব্রিয়াম যদি পজিটিভ হয় তবেই তো ডেল জি নেগেটিভ হবে, কারণ এখানে একটা নেগেটিভ সাইন আছে। যদি কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু নেগেটিভে আসে তাহলে লগ এর মান কি নেগেটিভ হবে, নেগেটিভ হলে কি এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই ডেল জিটাকে তোমাকে নেগেটিভ বজায় রাখতে গেলে তাহলে কে ইকুইলিব্রিয়ামের মানটা কি পজিটিভ হতে হবে, অর্থাৎ 1-এর থেকে বেশি হতে হবে। এই লিখেছে অর্থাৎ সাম্য ধ্রুবকের মান 1-এর থেকে সবসময় বেশি হতে হবে। তারপরে আছে দেখো তোমাকে বলছে ডেল জি এবং ই সেলের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা জানি তো ডেল জি সমান এটা, তাহলে এখানেও দেখো আমি যদি ই সেলের মান তড়িৎ চালক বল ইএমএফ যদি পজিটিভ হয় তবে কি ডেল জি নেগেটিভ হবে। ডেল জি যদি গ্রেটার দেন 0 হয় অর্থাৎ পজিটিভ হয় তাহলে ডেল জি কি লেস দেন 0 হবে অর্থাৎ নেগেটিভ হবে। তো এটা যদি পজিটিভ হয় তবেই তো এটার মাইনাসটা থাকবে, যদি এটা নেগেটিভ হয় তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাই কি বলছে ই সেল সবসময় ধনাত্মক হওয়া উচিত।
এবার আসি যাবে 6 অঙ্কটাতে কি বলেছে না, একটা হাইড্রোজেন তড়িৎদ্বারে যে হাইড্রোজেনের যে পার্সিয়াল প্রেসার সেটা কি আছে 2 atm, এবং হাইড্রোজেন প্লাসের অর্থাৎ HCl আমরা নিই, HCl এর গাঢ়ত্ব বা H প্লাসের গাঢ়ত্ব কি 1 মোলার, তাহলে তার বিজারণ বিভবের মান ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। এটা একটা নিউমেরিক্যাল প্রবলেম, তোমাকে দেখাতে হবে নিউমেরিক্যালে, মানে নিউমেরিক্যালে প্রবলেম এই ভ্যালুগুলো বসিয়ে দেখতে হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে তার জন্য তোমাকে নিশ্চয়ই মনে রাখতে হবে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের যে কোষ বিক্রিয়াটা, অর্ধকোষ বিক্রিয়াটা, তোমাকে কোষ বিক্রিয়াটা মনে রাখতে হবে। তো এখানে তোমাকে বিজারণ, আমরা তো সবসময় এখানে বিজারণ, দেখো এই যে এই সেল দিয়ে আমরা বিজারণ বিভবই বের করি, তাহলে তো তোমাকে এখানে বিজারণ বিক্রিয়াটা লিখতে হবে, মানে অর্থাৎ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণও হয় বিজারণও হয়। জারণ হলে কি, যখন এর জাস্ট উল্টোটা করব, এটাকে রিয়াক্ট্যান্ট রাখবো, এটাকে তখন চিহ্নটা ওদিকে হয়ে যাবে। তো এখানে আমরা যেহেতু বিজারণ বিভবের মান বের করবো, তাই এটাকে বিজারণ বিক্রিয়া হিসেবে লিখবো। তা বিজারণ বিক্রিয়া হিসেবে দেখো H++ এখানে একটা ইলেকট্রন গ্রহণ করে, দেখো H হয়ে গেছে, Hটাকে আমরা লিখেছি কি H+ একটা ইলেকট্রন গ্রহণ করে H হয়। এবারে যদি আমি এটা Hটা তো হাইড্রোজেন গ্যাস হিসেবে থাকে, তাহলে আমি সেটা হাফ করে দিয়েছি। এই হাফ H2 মানে কি H বোঝাচ্ছে, হাফ H2 মানেই তো H2 মানে দুটো হাইড্রোজেন পরমাণু, তার হাফ মানে একটা হাইড্রোজেন, তাহলে এটাই মানে কি, এটাই ইলেকট্রন গ্রহণ করে H হয়ে গিয়েছে। এটাকে আমরা এভাবে লিখেছি, যেহেতু হাইড্রোজেন তো আর পরমাণু আকারে অবস্থান করে না, সে অণু হয়ে যায়, হাইড্রোজেন গ্যাস হয়ে যায়। তাহলে এটা আমরা এইটা কোষ বিক্রিয়া, তাহলে এই কোষ বিক্রিয়া অনুযায়ী, তাহলে বা আমাদের দেখো এখানে হাইড্রোজেনের তোমাকে দিয়েছে পার্সিয়াল প্রেসার, তাহলে তোমাকে তো এটা হাইড্রোজেনই করে নিতে হবে। তাহলে এবারে আমরা এই যেমন করলাম এটা দিয়ে নাশ সমীকরণ সাজাবো, তাহলে এটা দিয়ে নাশ সমীকরণ সাজাবো, ই সমান E0। তাহলে দেখো নাশ সমীকরণ অনুযায়ী আমরা তাহলে পাচ্ছি যে এই যে তড়িৎদ্বারের এই অবস্থায়, এই কন্ডিশনে, এই পার্সিয়াল প্রেসার, এই গাঢ়ত্বে তার যে তড়িৎচালক বলটা কত, তার তড়িৎদ্বার বিভব মানে ই সমান তড়িৎদ্বার বিভব, তাহলে ই সমান E0, মানে এটাকে আমরা সি বলতে পারি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড E0C বলি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সি। তো এই যে তাহলে এই অবস্থায় হাইড্রোজেন তড়িৎদ্বারের তড়িৎচালক বল সমান তার প্রমাণ তড়িৎচালক বল মাইনাস, এখানে একবারে দেখো আমি সবসময় এই ভ্যালুটা নিয়ে কাজ করবে, কারণ এটা তোমাকে 25 ডিগ্রি যায়, এখানে 25 ডিগ্রি তো বলে দেয়নি, তার মানে আমি এটা কি লিখতে পারি না, 25 ডিগ্রি নিয়েই তোমার বলুক না বলুক, তুমি 25 ডিগ্রি সেলসিয়াস ধরেই এখানে এই ভ্যালুটা 0.059 বসিয়ে দেবে, ওই অতগুলো সংখ্যা দিয়ে করতে যাবে না। তাহলে দেখো E0 সেল মাইনাস 0.059 বাই N, ওকে। N এখানে কটা ইলেকট্রন, একটাই। পরের স্টেপে আমরা করবো এটা, আগে আমরা নাশ সমীকরণটা সাজিয়ে নিচ্ছি। তাহলে এই হাইড্রোজেন তড়িৎদ্বারের তড়িৎচালক বল সমান প্রমাণ তড়িৎচালক বল, হাইড্রোজেন তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎচালক বল মাইনাস 0.059 বাই N লগ। তাহলে দেখো এবার প্রোডাক্টে কে আছে, প্রোডাক্টে এটা, তাহলে হাইড্রোজেনের, দেখো হাইড্রোজেন গ্যাসের আমরা গ্যাসের ক্ষেত্রে আমরা তার যে সক্রিয়তাগুলো কি করবো, পার্সিয়াল প্রেসারে দিই, আর এমনি আয়নের ক্ষেত্রে মোলার গাঢ়ত্বে দিই। তাহলে এর ক্ষেত্রে আমরা এরকম PH2, দেখো এই যে PH2 লিখেছি, ওকে। আর টু দি পাওয়ারে কি লিখবে, এখানে হাফ আছে, তাহলে এইটাই সূচকে চলে যাবে, টু দি পাওয়ার হাফ। আর এখানে গিয়েছে H+, তাহলে এই রিয়াক্ট্যান্ট হিসেবে H+ আছে, একটা H+ আছে, তাহলে H+ এর গাঢ়ত্ব। এবারে দেখো আমি N এর মান, এখানে যে বিক্রিয়া অংশগ্রহণকারী N এর মোল সংখ্যা কত, 1, তাহলে আমি N এর মান 1 বসিয়ে দিলাম। আর আমি এইখানে দেখো 2, এইটা কি কত আছে 2, আচ্ছা এটা হাফ মানে কি, হাফ মানে √, PH2, ওকে। তাহলে PH2 ভ্যালুটা 2 atm দেওয়া আছে, atm এ দেওয়া থাকবে, তাহলে √2/1, ওকে। আমি হিসাব নিয়ে একদিন একটা ক্লাস করবো, কিভাবে তোমরা হিসাবের জন্য কোন জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, বা হিসাবটা কিভাবে সহজে হিসাবগুলো মানে মুখে মুখে বা রাফে তোমাদের হিসাবগুলো হয়ে যাবে, সেটা নিয়ে আমি পরে আসছি। আপাতত তোমরা এই ভ্যালু বসিয়ে, এটা তো এই তো প্রমাণ তড়িৎচালক বল, হাইড্রোজেন তড়িৎদ্বারের স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ভ্যালু কত হয়, 0 হয়। তাহলে প্রমাণ অবস্থায় হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ অবস্থা মানে যখন এটা 1 atm থাকে এবং H+ 1 মোলার গাঢ়ত্ব থাকে, তখন তড়িৎচালক বল কত, 0 হয়। তাহলে আমরা পাচ্ছি কি, যদি তুমি মানও না বসাও, এখানে কিন্তু মান বলেনি, এখানে ঋণাত্মক হবে কিনা জানতে চাইছে, তাহলে আমি যদি ভ্যালু নাও বসাই তাহলে এটা 0 হয়ে গেল,
তাহলে এর তো একটা ভ্যালু এখানে উপরে এখানে আছে, উপরে একের থেকে বেশি আছে, নিচে যদি একের থেকে বেশি থাকতো, মানে যদি এটা 1/√2 হতো, তখন কি এই লগের ভ্যালুটা নেগেটিভে আসতো। কারণ তুমি এটাকে আবার উপরে তুললে কি তখন 2⁻½ হয়ে যাবে। এবার -½ কি আবার সামনে চলে আসবে, লগের হিসাব কি আমি আর বোঝাবো? দেখো log 2 মানে কি, এই যে হাফ, মানে যদি এটাও করতে পারো, এটা যে হিসাবের ব্যাপার নয়, এটা থাকতে পারে যে log 2, এবারে হাফটা করো, হাফ log 2, log 2 এর মানে কি 0.3। তাহলে দেখো এই যে তুমি আবার তাহলে 0.059 কে 2 দিয়ে ভাগ, এখানে তাহলে এইটাই কি এই log√2 তাহলে চলে এলো কি হাফ log 2। ওকে, হাফ log 2, তাহলে হাফ মানে 0.059/2, মানে এইখানে তাহলে গুণ হবে কি 0.059। এখানে তোমাদের এখানে হিসাবটা দেখাতেই হবে না, তুমি এইখানেই দিয়ে এই লাইনটা করেই তুমি বলবে যে এখানে যে তড়িৎচালক বলটা নেগেটিভে আসবে, দেখো ঋণাত্মকে আসবে, কারণ এইখানে সামনে ঋণাত্মক আছে, আর লগের ভ্যালুগুলো বসিয়ে সেই ভ্যালুটা তো পজিটিভই হবে। log√2 এর ভ্যালু কত, এই তো দেখালাম, log√2 এর ভ্যালু কি 2, মানে log√2 এর ভ্যালু কত, যেটা বললাম যে হাফ log 2, আর হাফ log 2 এর ভ্যালু কত 0.303, তাহলে কি 0.15। ওকে, তাহলে 0.15 ইন্টু 0.059, এইটা করে এই ভ্যালুটা এসেছে। তুমি বলে দেবে যেহেতু পজিটিভ না নেগেটিভ হবে বলছে, তাহলে এখানেই আমি হিসাব না করেই বলে দিতে পারবো যে নেগেটিভ ভ্যালু আসবে না পজিটিভ ভ্যালু আসবে। ওকে, পরের একটা অঙ্ক নেই, এখানে একটা গ্রাফ আছে, গ্রাফটা একটু বুঝে নাও। গ্রাফে বলছে যে এইটাকে, এই যে সমীকরণ অনুযায়ী, তাহলে তোমাকে তড়িৎদ্বারের বিভব উপরোক্ত সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। ওকে, তাহলে তোমাকে কিসের গ্রাফ করতে বলছে, এই যে ম্যাগনেসিয়ামের তড়িৎদ্বার বিভবের সঙ্গে তোমাকে এই যে লগ এর এইটার ভ্যালু করতে বলছে, লগ এই ম্যাগনেসিয়াম 2+ এর ভ্যালুর সঙ্গে এটা তোমাকে গ্রাফ করতে বলছে। দেখো, গ্রাফ করার জন্য গ্রাফ মুখস্থ না করে গ্রাফটা বুঝে নিলেই যে কোনো গ্রাফ করতে পারবে। ওকে, তাহলে দেখো আমরা সব তো গ্রাফ ওই মানে এই যে সমীকরণের সঙ্গেই হয়, mc প্লাস mx প্লাস c, y সমান mx প্লাস c। দেখো সেটাকে আমরা করছি, তাহলে এখানে আমাদের যে ভ্যালুটা আছে, তাহলে একটু লক্ষ্য করো যে এটা কিন্তু উপরে গেলে দেখো পজিটিভ হয়ে যাবে, মানে লগ ম্যাগনেসিয়াম 2+ বলছে, তাহলে লগ ম্যাগনেসিয়াম যদি আমরা উপরে নিয়ে যাই, মানে লগ আছে 1/ম্যাগনেসিয়াম 2+। ওকে, তাহলে এটাকে যদি তুমি উপরে নিয়ে যাও, তাহলে কি লগ অফ ম্যাগনেসিয়াম 2+ √(-1) টু দি পাওয়ার -1, তাহলে এইটা কি সামনে চলে আসবে -1টা, তাহলে এই -1টা সামনে এসে কি এটা প্লাস হয়ে যাবে। তাহলে বলতে গেলে এফেক্টিভলি কি দাঁড়ালো, যে আমার এইটা প্লাস দাঁড়ালো, মানে আমি যদি এটা লগ এই ম্যাগনেসিয়ামটা উপরে করি, তাহলে পেয়ে গেলাম, দেখো এইটার সঙ্গে লগ ম্যাগনেসিয়ামের সঙ্গে এটা প্লাস, তাহলে হয়ে যাবে লগ ম্যাগনেসিয়াম 2+ এর সঙ্গে এর সমীকরণ। দেখো তাহলে আমরা এই যে সমীকরণটাকে যদি সরলরেখার সমীকরণের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে y সমান, দেখো এটা কি একটা ধ্রুবক। ওকে, এটা তো আমার এটা সবসময় নির্দিষ্ট থাকবে, তাহলে এটাই c, আমি cটা আগে লিখছি কারণ এখানে cটা আগে আছে, প্লাস mx। ওকে, তাহলে x এর এটা হচ্ছে লগ ম্যাগনেসিয়াম 2, তাহলে এই y এর সঙ্গে x এর, দেখো এইখানে তাহলে আমি কি পাচ্ছি, তাহলে এইখানে পজিটিভ আছে, মানে এর সামনে পজিটিভ আছে মানে স্লোপ, তাহলে স্লোপটা কিন্তু এইটা হচ্ছে স্লোপ, এইটার এখানে যে স্লোপটা 0.059/2, এইটা হচ্ছে স্লোপ। ওকে, তাহলে এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এইখান থেকে তাহলে স্টার্ট হবে, এটাই হচ্ছে E0, এইখানে কতটা, এইটা হচ্ছে E0 ম্যাগনেসিয়ামের, এইখান থেকে এবারে দেখো পজিটিভ স্লোপ, মানে তুমি মানে বুঝে যাবে যে এতটা শুধু জাস্ট এইখানে দেখো এই যে এক্সটা যে আছে তোমাকে, এটা কি এক্স এর সঙ্গে এক্স এর সামনে পজিটিভ আছে কিনা দেখো। ওকে, যদি পজিটিভ থাকে তাহলে স্লোপটা এরকম পরপর বাড়বে। এবারে এইখান থেকে বাড়লো না কেন, কারণ এখানে একটা প্লাস দিয়ে একটা আগে ধ্রুবকের সঙ্গে যোগ করে এটা হচ্ছে, তার মানে একটু এগিয়ে গিয়ে তোমার এটা বাড়বে। ঠিক আছে, যদি না পারো তাহলে মুখস্থ করবে আর কি।
লেখচিত্রের ধারণা, নিশ্চয়ই ফিজিক্সে তোমাদের এইগুলো লাগবে, তাই আমি একটু বলে দিলাম। চলো তারপরে গ্যালভানীয় কোষের কোষ বিক্রিয়া। এরকম কিন্তু কোশ্চেন, কমন কোশ্চেন, তোমাকে কোষ বিক্রিয়া লিখতে হবে। তাহলে এইদিকে কি জারণ অর্ধকোষ, তাহলে এইটা দেখো, এই যে দুটো কলাম আছে এদিকে তাহলে জারণ অর্ধকোষ, এটা কি মিন করে, এটা কি মিন করে, সল্ট ব্রিজকে মিন করে, এই যে ডবল দাঁড়ি সল্ট ব্রিজ। তাহলে এইটা আমার সল্ট ব্রিজের লেফট সাইডে আছে জারণ অর্ধকোষ, আর এদিকে আছে বিজারণ অর্ধকোষ, অর্থাৎ বিজারণ অর্ধকোষ মানে ক্যাথোড, এদিকে ক্যাথোড এদিকে অ্যানোড। তো অ্যানোডে এই দেখো অ্যানোড ক্যাথোড দিয়ে বলছে, তাহলে আমাদের এদিকে কি আছে, এদিকে আছে ক্যাথোড, বিজারণ ক্যাথোডে ঘটে, আর এটা অ্যানোড, তার অ্যানোডের জারণ। তাহলে জারণ এখান থেকে কি, এই যে H2 থেকে H+ হচ্ছে, HCl এর মধ্যে আবার H+টাই কি আয়ন, তাহলে H2 থেকে H+ কিভাবে হবে, তাহলে H2 থেকে H+ তুমি করো, তাহলে H2 আছে বলে এখানে আমি 2 দিয়ে হাইড্রোজেনটা ব্যালেন্স করে নিলাম, তাহলে করলে কি দুটো হাইড্রোজেন 2H+, তার একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করলে প্লাস হয়, তাহলে দুটো 2H+ হতে গেলে দুটো ইলেকট্রন ত্যাগ হয়েছে। ওকে, তাহলে ক্যাথোড বিক্রিয়া দেখো, ক্যাথোড বিক্রিয়ায় কি হয়েছে, এখানে দেখো মার্কিউরাস ক্লোরাইড থেকে মার্কারি হয়েছে। তাহলে এখানেও দেখো দিয়েছে বটে, তুমি আয়ন দিয়ে যদি করতে পারো, হ্যাঁ তুমি এটাকে লিখেছে, আমি পুরো একটা যৌগটা লিখেছি, কিন্তু আমাকে ইলেকট্রনের বিষয়টা একটু আয়ন দিয়ে তোমাকে ভেতরে ভেবে নিতে হবে। দেখো এখানে কি আছে, মার্কারি দেখো 2 আছে, তাহলে এখানে আমি 2 দিয়ে দিলাম, 2 মার্কারি। ওকে, এবার দেখো এখানে মার্কারির এটা কি, দেখো ক্লোরিন কি 2 ক্লোরিন মাইনাস, তাহলে দুটো মানে কি 2 ক্লোরিন, একটা ক্লোরিন মাইনাস হয়, তাহলে দুটো আছে 2 তাহলে মার্কারিও নিশ্চয়ই একটা মার্কারি প্লাসেই আছে, তাহলেই হবে 2+ হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু মার্কারির এটা কত প্লাস, মার্কারি প্লাস মার্কিউরাস, তাহলে এর থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলেই তো মার্কারি হয়। ওকে, তাহলে এখানে যখন 2 আছে, তাহলে একে 2 করতে গেলে এখানেও তাহলে 2 গুণ, আর এইটা এখানে 2টা, আমি এইখানে 2 আছে, এরকম করে সংকেতের মধ্যে এইখানে 2 আছে, তাহলে দুটো ইলেকট্রন এখানে গ্রহণ হয়েছে, তাহলে ইলেকট্রন গ্রহণ বর্জন তাহলে সমান হয়ে গেছে। তাহলে সামগ্রিক কোষ বিক্রিয়াটা কি দাঁড়াবে, ইলেকট্রন দুটো সমান হয়ে গেল, কোষ বিক্রিয়া তাহলে বাকিগুলো তীর চিহ্নের এদিকের গুলো যুক্ত করে দাও, আর এই দিকের মানে এইটা হাইড্রোজেন প্লাস এইটা, এই যে ব্যাকেটে এবারে তাদের ইয়েগুলো এখানে আছে, তো তাদের ফিজিক্যাল স্টেটগুলো আছে, সলিড, হ্যাঁ এটা গ্যাস, এগুলো সব যেমন লিখতে হয় লিখে দেবো। এই মার্কারি, এটা মার্কারি আছে মানে মার্কারি তো আর সলিড হিসেবে থাকে না, লিকুইড, তাই লিকুইডটা দিয়ে দিয়েছি ব্যাকেটে করে। দেখো 2H+, হ্যাঁ তারপরে Cl 2Cl- আছে, কারণ দেখো এখানে যে 2H+ আছে, তাহলে ওই 2H+ দুটো ক্লোরিন নিয়ে পরে কিন্তু এটা কি HCl হয়ে যাবে, 2HCl হয়ে যাবে, তাই 2HClটাকে এখানে ভেঙে লিখিস, তাহলে এইখানে যে এখানে Cl2 আছে সেটা দুটো ইলেকট্রন, দেখো দুটো ইলেকট্রন এইখান থেকে আমরা এটাকে মানে মার্কারিকে যদি আমরা ক্যাটায়নে এনায়নে ভাঙি, তাহলে দাঁড়াবে কি 2Hg+ আর 2Cl-, তাহলে 2Cl-টার কোনো ইলেকট্রন গ্রহণ বর্জন হয় না, এখানের মধ্যে যে 2Cl- ছিল, তো এদিকেও 2Cl- আছে, তার কোনো জারণ বিজারণ হয়নি, জাস্ট এখানে মার্কারির কি হয়েছে, জারণ হয়েছে, মার্কারি প্লাসটা একটা ইলেকট্রন গ্রহণ করে মার্কারি হয়েছে, এবার দুটোর জন্য 2টা দিয়ে ব্যালেন্স করে দেখিয়েছি। এইভাবে তোমরা করে নেবে। চলো আমাদের শেষ, এই টপিকের শেষ আমাদের প্রশ্ন, এখানে তোমাকে বলছে কি শর্তে প্রদত্ত কোষের E0 সেলের মান ধনাত্মক হবে। তাহলে শর্তটা বোঝার জন্য তোমাকে এই সমীকরণ থেকে যে কোষ বিক্রিয়াটা বেরোবে, সেই কোষ বিক্রিয়াটা লেখার পরে তোমাকে নাশ সমীকরণটাকে সাজাতে হবে, নাশ সমীকরণ সাজিয়ে আমি তখন নিশ্চয়ই একটা কন্ডিশন খুঁজে পাবো, যে কন্ডিশনে এর মানটা ধনাত্মক হবে। ওকে, তাহলে দেখো গাঢ়ত্ব কোষটা এইভাবে আছে, তো গাঢ়ত্ব কোষটা থেকে আমি এদিকে জারণ অর্ধকোষ, তাহলে আমি জারণ বিক্রিয়া বারবার বলছি না, জারণ বিক্রিয়া লিখতে পারবে। এদিকে আছে বিজারণ বিক্রিয়া, দেখো এখানে যে ডবল দাড়ি, এখানে ডবল দাড়ি নেই, হ্যাঁ এটা একটা এরকম ভাবে আমরা লিখতে পারি, এরকম একটা ভাবে আমরা সংকেত লিখতে পারি। দেখো জিঙ্ক থেকে
জিঙ্ক 2 প্লাস হচ্ছে, আবার তোমাকে দিয়ে দিচ্ছে মানে কি নিশ্চয়ই জিঙ্ক, এখানে দেখো এখানে কি জিঙ্ক আছে, এখানে জিঙ্ক সালফেট মানে এখানে জিঙ্ক 2 প্লাস আছে, আবার জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক রয়েছে, মানে শত জারণ বিজারণ হয়েছে, মানে যারই জারণ হয়েছে আবার বিজারণ হয়েছে। তাই তোমাকে এখানে আর ওই ডবল দাঁড়িয়ে যায়নি, তার মানে তোমাকে অ্যানোড কোষটা জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস দেখাতে হবে। ওকে, তারপরে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, আবার জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক। ওকে, তাহলে এইরকম সামগ্রিক বিক্রিয়াটা তাহলে দাঁড়াবে। দেখো শুধু জিঙ্ক থেকে এই দেখো দুটো গাঢ়ত্ব জাস্ট আলাদা, এই জিঙ্কের গাঢ়ত্ব এখানে আলাদা বলে দিচ্ছে, আর এই জিঙ্কের গাঢ়ত্ব আলাদা আছে, তাহলে আমরা বিক্রিয়াটা পাবো কিন্তু এইটা। দেখো দুটো বিক্রিয়া তুমি যোগ করে তাহলে এখানে জিঙ্ক 2 প্লাস জিঙ্ক 2 প্লাস তো কেটে গেল, ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, তাহলে থাকলো কি জিঙ্ক থেকে জিঙ্কই হচ্ছে কিন্তু গাঢ়ত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে C1 মোলার গাঢ়ত্ব আর এখানে C2 মোলার গাঢ়ত্ব। ওকে, তাহলে এই অবস্থায় তুমি জাস্ট কি করো, এগুলোকে গাঢ়ত্ব কোষ বলে। হ্যাঁ, এটা দেখবে নাটস, এটা খুব একটা আমাদের বোর্ডের পরীক্ষাতে কভার হয় না। হ্যাঁ, তবুও করতে পারো, বোর্ডের পরীক্ষাতে গাঢ়ত্ব কোষ দিয়ে খুব একটা কোশ্চেন আসে না, তাই দেখো এটা গাঢ়ত্বের চেঞ্জ হচ্ছে, তাই এখানে গাঢ়ত্ব কোষ বলে। তো একই রকম বিষয়টা, তেমন কিছু জটিল নাই। তাহলে তুমি তো গাঢ়ত্ব কোষের যে সামগ্রিক কোষ বিক্রিয়া পেয়ে গেলে। এবার নাট সমীকরণ অনুযায়ী দেখো ই সেল সমান ই নট সেল মাইনাস 0.059, এখানে তাহলে ইলেকট্রনের গ্রহণ করলেন দুটো হচ্ছিল 0.059/2 লগ। দেখো এটা প্রোডাক্টের জিঙ্কের গাঢ়ত্ব কি C2 আর রিঅ্যাকট্যান্টের জিঙ্কের গাঢ়ত্ব কি C1। ওকে, এবারে তুমি দেখতে পাবে যে আমাদের ই নট সেল মানে গাঢ়ত্ব কোষে ই নট সেল, দেখো এইখানে প্রশ্নটা একটু ভুল আছে, এখানে কিন্তু নট থাকবে না, এখানে পদার্থ কোষের ই সেলের ভ্যালু, ই নট সেল নট। গাঢ়ত্ব কোষে ই নট সেল আমরা 0 ধরি। এগুলো আমি ডিটেলসে আর এখন বলছি না, গাঢ়ত্ব কোষের ব্যাপারটা অতটা কভার নেই, কিন্তু মনে রাখবে যে গাঢ়ত্ব কোষে ই নট সেল 0 হয়। তাহলে তোমাকে এখানে ই সেলের মানটা জানতে চাইছে, তাহলে এটা ই নট সেল নয়, এটা কোশ্চেনটা কারেকশন করে নিও। ওকে, তাহলে ই নট সেলের ভ্যালুটা এখানে 0 বসিয়ে দিলে দাঁড়াচ্ছে ই সেল সমান, মাইনাসটা নেই মানে এটাকে উল্টে দিচ্ছে। দেখো এখানে একটা স্টেপ জাম্প দিয়েছে, স্টেপ জাম্পটা আমি দেখিয়ে দিতে, ই সেল সমান তাহলে ই নট সেল 0 বসিয়ে দিলে তাহলে গাঢ়ত্ব কোষের যে সমীকরণটা দাঁড়াচ্ছে -0.059/2 লগ C2/C1, তাহলে ওবে দাঁড়ালো। তাহলে তুমি বলবে এবারে দেখো তোমাকে এই যে ভ্যালুটা, এই যে ই সেলের ভ্যালুটা পজিটিভ করতে হবে, এটাই বলছে কোন শর্তে। দেখো তাহলে পজিটিভ কখন হবে, যদি এই ভ্যালুটা যদি বড় হয়ে যায়। ওকে, এই ভ্যালুটা যদি বড় হয়ে যায় তাহলে কি, এটা তখন ধরো এটা হলো ধরো 2, এটা হলো 5, তাহলে লগের ভ্যালু কিন্তু মাইনাসে বেরোবে, তাই তো। লগ 2/5 কি মাইনাসে বেরোবে, লগ 2/5 মানে কি লগ 2 মাইনাস লগ 5, তাহলে এই লগ 2 এর মান কম, লগ 5 এর বেশি, তাহলে কি এটা মাইনাসে টোটাল দাঁড়াবে, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে। তাহলে তোমাকে কোন শর্তে, তাহলে C1 এর ভ্যালুটা কি বড় হতে হবে, সিটাকে কি বেশি হতে হবে, সিটা যদি বেশি হয় তবেই কি এটা পজিটিভ হয়ে যাবে। তো এইখানে এইটা কিছু করেনি, এইটা লিখবে না, মানে এইটাই এই লাইনটা না লিখে তুমি লিখবে এইটাই লিখবে, মানে ওইখান থেকে যা আসছে এখানে তো মাইনাস আছে, তাহলে মাইনাসটা রেখে দাও। এবং তুমি এবারে বলো যে যদি C1 বেশি হয়, যদি C1 গ্রেটার দেন C2 হয় তাহলে কি হবে, ই সেল পজিটিভ হবে। সুতরাং ই সেল যদি পজিটিভ হয় তখন কি ডেল জি নেগেটিভ হবে, তোমরা যেটা জানো। তো এটাই তোমাকে, এটা ডেল জি নেগেটিভের এটা বাড়তি কথা দিচ্ছে, এটা দেওয়ার দরকার নেই তোমাকে। তাহলে বলবে এই শর্তে যদি C1 গ্রেটার দেন C2 হয় তবে ই সেল ধনাত্মক হবে। ওকে, দেখো এখানে ই নট সেল দিচ্ছে কিন্তু এখানে ই সেল দিচ্ছে। একটু কোশ্চেনটা আমি তোমাকে পুরো ফাইনালি একটা নোট পিডিএফটা দিয়েছি, সেটাকে কারেকশন করে যেটা যে ভুলগুলো বেরোলো কারেকশন করে আমি দিয়ে দেবো। ওকে, তো যাই হোক, তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। তোমরা অর্গানিকটা কিন্তু করতে থাকো, অর্গানিকগুলোকে আমার সাথেই চলো, কিন্তু একেবারে অর্গানিক আমরা আগে শেষ করে নিয়ে কিন্তু ওখান থেকে আমরা 12 তুলব। ওকে, তো তার জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস লাগাতে হবে, পাশাপাশি এইগুলো করতে থাকো। আর আমাদের সামনের বুধবারে এক্সাম আছে, তোমাদের বলা আছে এক্সাম কত নম্বরের কখন কিভাবে হবে,
তো সেটা তোমরা প্রিপারেশন নাও। ওকে, থ্যাংক ইউ।